আইন শৃঙ্খলার উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণ করে শান্তি ফেরানো এই সরকারের প্রধান অগ্রাধিকার। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী অনিয়মের সব সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি। রাজধানীর হাজারীবাগে ঝুটের গোডাউনের নিয়ন্ত্রণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত, ধারণা ফায়ার সার্ভিসের বিপুল ক্ষয়ক্ষতির শঙ্কা। শুরু হলো সিয়াম সাধনার মাস, স্রষ্টার সান্নিধ্য লাভের আশায় সংযম ইবাদতে মশগুল মুসল্লিরা। রমজান উপলক্ষে সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ছুটি ঘোষণা। দেয়া হচ্ছে বড় ধরনের ট্যারিফ ও এলসি মার্জিন সুবিধা, তারপরেও গেলবারের 150 টাকা কেজির খেজুর কিনতে হচ্ছে 250-তে। কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। এবং তীব্র গ্যাস সংকটে শিল্প খাত, মিলছে না চাহিদার অর্থেও। আর্থিক ক্ষতির পাশাপাশি কমছে রপ্তানি আদেশ। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলী। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার। বিএনপি সরকার সব ক্ষেত্রেই অনাচার অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংযমের এ মাসে দ্রব্যমূল্য যাতে মানুষের নাগালের বাইরে না যায়, সেজন্য ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। আগামীকাল থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমাদান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাই। রমাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। পবিত্র রমাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ, পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি। দেশের কোটি কোটি শিক্ষার্থী এবং তরুণ যুবশক্তির উদ্দেশ্যে বলতে চাই, মেধায়, জ্ঞানে, বিজ্ঞানে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য যত রকমের সহযোগিতা দেওয়া যায় সব রকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত। কর্মসংস্থান এবং কর্ম পরিবেশ নিশ্চিত করার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। অঙ্গীকার পূরণের এই যাত্রা পথে আমরা ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি। নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার সমান অধিকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রোজায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করতে মন্ত্রী প্রতিমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে বেরিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানান, 180 দিনের কর্মপরিকল্পনার ঘোষণা করতে যাচ্ছে সরকার।
প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে প্রথম দিন সচিবালয়ে অফিস করলেন তারেক রহমান। দুপুর 12টার পর তিনি সচিবালয়ে প্রবেশ করেন। শুরুতেই নবগঠিত মন্ত্রিপরিষদের মন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেল 4টার কিছু আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এতে অংশ নেন সব মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। বৈঠকে মন্ত্রণালয় ভিত্তিক দিক নির্দেশনা দেন তারেক রহমান। জোর দেন রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে। আগামী ঈদে স্বস্তিতে বাড়ি ফেরার ব্যবস্থা করারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের মূল্যকে নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মানুষের সহযোগিতা রাখা এবং বিদ্যুতের সরবরাহটাকে স্বাভাবিক রাখা। জনগণের যে ম্যান্ডেট আমরা পেয়েছি, বাংলাদেশের জনগণের জন্য আমরা কিভাবে প্রত্যেকটা মন্ত্রণালয় কাজ করবে সুন্দরভাবে, সেটাই মূল ওনার বক্তব্য ছিল। আমরা স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে। মন্ত্রীরা জানান শিগগিরই 180 দিনের কর্মসূচি ঘোষণা করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি। কি কার কি অ্যাফিলিয়েশন আছে সেটা আমরা দেখব না, আমরা মেরিট ভিত্তিতে সবাইকে যাচাই করব। আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি সেই প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন করতে পারি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের। আলাদা বৈঠক করেন সচিবদের সঙ্গেও। অতীতের খারাপ সব অভিজ্ঞতা ভুলে নতুন উদ্যমে কাজ করার নির্দেশ দেন। যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করার কথাও বলেন প্রধানমন্ত্রী। সকল সচিবরা যেন পেশাদারিত্বের সাথে এবং মেধাকে কাজে লাগে জনস্বার্থে দেশের জন্য ভালো কাজ করে। আমরা আপনাদের সহযোগিতা চাই। প্রথম দিন 7 ঘন্টার বেশি সময় অতিবাহিত করে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর কর্মব্যস্ততার মধ্য দিয়ে প্রথম দিন শেষ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে তিনি কুশল বিনিময় করলেন, পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়কে দিক নির্দেশনা দিলেন 180 দিনের কর্মপরিকল্পনা করতেও। সারাদিন পর সন্ধ্যা নাগাদ তিনি সচিবালয় ত্যাগ করলেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাজারীবাগে বেঙ্গল লেদার কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রত্যক্ষদর্শীরা জানান ভোর 4টার দিকে বেঙ্গল লেদার কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে একাধিক গার্মেন্টস ও লেদার কারখানা রয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। প্রথমে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ফের তীব্রতা বাড়লে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট যোগ দেয়। পরে সকাল 6:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেনি সংশ্লিষ্টরা। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর হাজারীবাগের ঝুট গোডাউনের আগুন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। যে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছিল বেঙ্গল লেদার কমপ্লেক্স, সেই ভবনটিতেই আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং ঠিক ভবনটির 4তলা থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছিল এবং এই 4তলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে কতটা ভয়াবহতা সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে। ঠিক এখানে আমরা যেমনটি এখানকার যারা প্রত্যক্ষদর্শী এবং কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে 4তলায় মূলত লেদারের কারখানা ছিল। এখানে জুতার বিভিন্ন সরঞ্জাম এবং জুতা তৈরির কাজগুলো এখানে হতো। তো সেই যে আর্টিফিশিয়াল লেদার, বিভিন্ন ধরনের যে লেদারগুলো আমরা দেখছি এখানে পুড়ে গেছে, ছাই স্তূপ হয়ে আছে এবং ক্ষতিগ্রস্ত অবস্থায় এখানে বেশিরভাগ পড়ে আছে। আর একটু জানিয়ে রাখি যে ভবনটিতে কিন্তু আমরা একাধিক প্রতিষ্ঠানের তথ্য পেয়েছি। এখানে বেশ কয়েকটি গার্মেন্টসের তথ্য পেয়েছি, পাশাপাশি এই লেদারের যে কারখানা কিংবা যে জুতার কারখানা সেটির তথ্য আমরা পেয়েছি। তো সেই ভবনের আমরা যেমনটি শুনতে পেরেছি যে এখানে ভোর 4টার দিকে কিংবা 4টার কিছু আগে এই ভবনের 4তলাতে আগুনের সূত্রপাত ঘটে এবং সেখানে তথ্য ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরবর্তীতে আমরা শুনেছি যে আসলে ফায়ার সার্ভিস এখানে এসে খুব অল্প সময়ের মধ্যে আগুনটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু পরবর্তীতে যখন ফায়ার সার্ভিস সেখান থেকে চলে যায়, পরবর্তীতে এই যে ছাই কিংবা ধোঁয়ার স্তূপ থেকে কিন্তু পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত গতিতে। তখন কিন্তু আমরা দেখেছি একে একে 5টি ইউনিট কিন্তু ফায়ার সার্ভিসের এখানে এসে যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তখন কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। তো তারা কিন্তু বেশ খানিকক্ষণ চেষ্টা করে, 2.5 ঘন্টার চেষ্টার পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তো ভোর 6:30টার দিকে আমরা যে
সর্বশেষ তথ্য ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের পক্ষ থেকে সেটি জানানো হয়েছে 6:30টার দিকে এই আগুনটি নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যে আসলে যে ক্ষতি হওয়ার সেটি কিন্তু হয়ে গেছে, যদিও আমরা এই আগুনে কোনো ধরনের হতাহতের খবর পাইনি। যারা এখানে কর্মরত ছিলেন কিংবা যে রাতের বেলা অবস্থান করছিলেন স্টাফরা সবাই কিন্তু নিরাপদে বেরিয়ে যেতে পেরেছেন। তবে যারা হচ্ছে যে এখানে যে মালপত্র ছিল, যে বিভিন্ন যে গার্মেন্টস এবং হচ্ছে যে এই লেদার কারখানার যে বিভিন্ন পণ্যগুলো ছিল, যে বিপুল পরিমাণের পণ্য কিন্তু ক্ষতি হয়েছে, আমরা সেটি এখানে দেখতে পেয়েছি। আর এখনও কিন্তু আমি ক্যামেরায় দেখানোর চেষ্টা করছিলাম যে আগুন না থাকলেও কিছুটা ধোঁয়া কোথাও কোথাও থেকে কিন্তু বেরিয়ে আসছে। আর ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা আমাদেরকে তথ্য দিয়েছেন তারাও কিন্তু আমাদেরকে বলেছেন যে আগুনের সূত্রপাত আসলে স্পষ্টভাবে কোনো কারণ জানা যায়নি, তবে তারা ধারণা করছেন যে শর্ট সার্কিট থেকেই যে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তো ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে সার্বিকভাবে জানানো হয়নি। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই হাজারীবাগের যে বেঙ্গল লেদার কমপ্লেক্সের আগুনের সবশেষ খবর। সহকর্মী ওয়ালিউল সাকিব হাজারীবাগের আগুনের খবর জানাচ্ছিলেন। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারে খুলনা বিভাগ থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন 4 জন। এতে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা। তাদের কাছে রাষ্ট্রীয় কাঠামো ও জীবনমান উন্নয়নের প্রত্যাশা তুঙ্গেও। আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিজয়ীদের ঘিরে আনন্দ আর উচ্ছ্বাস প্রতিটি এলাকায়। সে উচ্ছ্বাস আরও বাড়ে মন্ত্রী প্রতিমন্ত্রী পদ পাওয়া এলাকাগুলোতে। উচ্ছ্বাস আনন্দের সাথে চলে মিষ্টি বিতরণও। খুলনা বিভাগের 36টি আসনে 11 জন সাংসদ নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে, যাদের মধ্য থেকে 4 জনই জায়গা করে নিয়েছেন মন্ত্রিসভায়। মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথ নেন তারা। এদের মধ্যে ঝিনাইদহের অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান প্রথমবারই সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে বাজিমাত করেছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে দেয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব। আগে মন্ত্রিত্বের অভিজ্ঞতা থাকা মাগুরার নিতাই রায় চৌধুরী এবার পেয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব। 2 জেলাতেই 2 নেতাকে ঘিরে নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ছিল উচ্ছ্বাস আর প্রত্যাশা। অ্যাডভোকেট আসাদুজ্জামান আইন মন্ত্রী হয়েছে, আমরা শুল্কবাসী গর্বিত। ঝিনাইদহের ইতিহাসে এই প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী আমরা পেলাম। এদিকে খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক যশোরের অনিন্দু ইসলাম অমিত পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। দীর্ঘদিন ধরে সুন্দরবন রক্ষা সহ পরিবেশ আন্দোলনে যুক্ত বাগেরহাটের শেখ ফরিদুল ইসলাম দায়িত্ব পালন করবেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। দুজনই প্রথমবারের মতো সংসদ সদস্য হয়ে মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। যশোরের মানুষের প্রতি তারেক রহমানের যে অকৃত্রিম ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন আমাদের অনিন্দু ইসলাম অমিতকে এই মন্ত্রী পরিষদে গ্রহণ করার মধ্য দিয়ে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন, এটা আমাদের জন্য বিরাট বড় পাওয়া। এদিকে বিভাগীয় সদর হলেও খুলনা জেলা থেকে কেউ জায়গা পাননি মন্ত্রিসভায়, জানিয়ে হতাশ জেলার নাগরিক নেতারা। দক্ষিণাঞ্চলের উন্নয়নে খুলনা থেকে মন্ত্রিত্ব দেওয়ার দাবি জানান তারা। মনে করেছিলাম যে খুলনা জেলা থেকে অন্তত একজন পূর্ণমন্ত্রী আমরা আশা করেছিলাম, এবং মন্ত্রিত্ব পাওয়ার যোগ্যতাও আছে যারা এখান থেকে নির্বাচিত হয়েছেন। আর আমরা মনে করি যে একজন পূর্ণমন্ত্রী যদি এখানে হতেন তাহলে আমাদের এই অঞ্চলের উন্নয়নের জায়গাটা আমরা রক্ষা করতে পারতাম এবং সুরক্ষিত থাকতো। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদে খুলনা বিভাগ থেকে একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী ছিলেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। পবিত্র রমজানের চাঁদ দেখার মধ্য দিয়ে শুরু হলো সিয়াম সাধনার মাস। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে পবিত্র রমজানের চাঁদ দেখার ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ে কালোবাজারি করলে কঠোর পদক্ষেপ নেবে সরকার। শুরু হলো পবিত্র রমজান মাস। সন্ধ্যা 6:25 কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে চাঁদ দেখতে পান চাঁদ দেখা কমিটির সদস্য ও কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি সোলাইমান কাশেমি। সঙ্গে ছিলেন কমিটির অন্য সদস্যরাও। 6:25 দিকে আমরা প্রথম মোবাইলের ক্যামেরায় আমাকে দেখতে পাই এবং ওখানে চাঁদ একটা তারা দেখা যাচ্ছিল এবং সেটাকে কেন্দ্র করে আমরা খালি চোখেও দেখার চেষ্টা করি এবং একটু কিছু দেখতে পাই। বুধবার সন্ধ্যায় বাইতুল মোকাররমে চাঁদ দেখা কমিটির সভা শেষে চাঁদ দেখা গেছে বলে ঘোষণা দেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। বলেন, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ে কালোবাজারি করলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠিন ব্যবস্থা। আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশটাকে চালাতে পারি। আমার বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সমস্ত কালাবাজারি থেকে বঙ্গোপসাগরে
করে ফেলতে চায়। এদিকে বুধবার প্রথম তারাবির নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বছর ঘুরে আবারও তারাবি আদায় করতে পারায় সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন তারা। সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তিগত জীবনে যত বেশি আত্মশুদ্ধির চেষ্টা করব, তবে আমাদের সমাজটা সুন্দর হবে। রমজান মাসে আমরা সবাই যাতে সুন্দরভাবে ইবাদত করতে পারি, আমাদের ইচ্ছা। রোজা পালনের জন্য তৌফিক দান করছে, যদি সব ঠিকঠাক থাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক মহা সুযোগ আসে এই রমজান মাসে। আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা। সিয়াম সাধনায় মগ্ন হয়ে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের মাস রমজান। পবিত্র এই মাসের শুরুটা নানা আয়োজনে উদযাপন করেন অনেকেই। পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের নিয়ে বাইরে খেয়ে স্মরণীয় করে রাখেন প্রথম সেহরি। বালিউল সাকিবের রিপোর্ট। আকাশের এক ফালি চাঁদ জানান দিয়েছে রমজান এসেছে। সংযমে প্রার্থনায় সময় এসেছে মহান আল্লাহর আরো নিকটে যাওয়ার। সিয়াম সাধনার এই মাসে ত্যাগ তিতিক্ষার পাশাপাশি উদযাপনে রয়েছে উৎসবের আমেজ। সবাই সবার মতো মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব যেন আমরা ভালো থাকি এবং আমাদের রমজানটা যেন কবুল হয়। রমজান মাসের শুরুটা এমন স্মরণীয় করে রাখতে অনেকেই প্রথম সেহরি করেন ঘরের বাইরে। প্রথম রমজান আজকে বাইরে সেহরি করলাম মানে পরিবার নিয়ে। দীর্ঘ 1 বছর অপেক্ষার পরে আমরা যে এই দিনটা পাই, তো এটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। আব্বু আম্মু আর ছোট বোনকে নিয়ে সেহরি করতে আসছি, অনেক ভালো লাগতেছে। ফার্স্ট টাইম আমরা আসলাম যে সেহরি খাওয়ার জন্য, ভালোই লাগতেছে। তবে পরিবারের সঙ্গে সেহরি করার সুযোগ না থাকায় বন্ধু বান্ধবদের সঙ্গেই রমজান শুরু করেন কেউ কেউ। আমরা ব্যাচেলর সবাই একসাথে থাকি, তো আজকে ভাবছি যে আমরা প্রথম রমজানের সেহরিটা সবাই একসাথে বসে এখানে করব। আমরা তো ব্যাচেলর মানুষ, জব করি, ফ্যামিলি নাই, ফ্যামিলি গ্রামে, আর তাই আসছি আজকে সেহরির সময় আমরা সেহরি করার জন্য। প্রতি বছরই আমরা অপেক্ষায় থাকি এই দিনটার, তো আজকে প্রথম রোজা, প্রথম দিন খাওয়া দাওয়া করলাম। ইনশাআল্লাহ রমজানের নিয়ত আছে 30টা রোজায় রাখবো ইনশাআল্লাহ। ভালো রেস্টুরেন্ট কিংবা ভালো মানের খাবার জোটে না কারো কারো, ফুটপাতের সস্তা হোটেলেই তাদের ভরসা। যেন সংযমের শিক্ষায় স্রষ্টার সন্তুষ্টি লাভে ইবাদত বন্দেগীতেই কাটে পুরো রমজান মাস, এমন প্রত্যাশা ধর্মপ্রাণ মুসলমানদের। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। পবিত্র রমজান মাস উপলক্ষে আজ থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। রাতে সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করে এই সিদ্ধান্ত জানানো হয়। এই ছুটি চলবে আগামী 26 মার্চ পর্যন্ত। 26 মার্চ বৃহস্পতিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি মিলিয়ে 28 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। এর আগে গত রোববার এক রিট আবেদনের শুনানি শেষে পুরো রমজান মাস বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ আগের আদেশের উপর স্থগিতাদেশ দেন। এতে ছুটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও সবশেষ সিদ্ধান্তে বিষয়টি স্পষ্ট করেছে শিক্ষা মন্ত্রণালয়। বড় ধরনের ট্যারিফ ও এলসি মার্জিন সুবিধা দেওয়ার পরেও গত বছরের 150 টাকা কেজির খেজুর এবার কিনতে হচ্ছে 250 টাকায়। বছর ব্যবধানে এবার এই পণ্যের আমদানি বেড়েছে প্রায় 200%। বাংলাদেশ ব্যাংক বলছে ডাল, চিনি, ছোলা, তেল আমদানি পর্যাপ্ত হওয়ায় বাজারে নেই সরবরাহ ঘাটতি। অন্যদিকে রমজানের বাজারে কৃত্রিম সংকট তৈরি করলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের। সিলে সুলতানার রিপোর্ট। মুসলিম বিশ্বের জন্য রমজান আনন্দ আর একই সাথে পবিত্রতা, আত্মশুদ্ধি, সংযমের বার্তা দিলেও খেজুরের বাজারে তাজানো হাওয়া। ক্রেতার কাছে এটি এখন ন্যায় পরায়ণতা, অভাব বা সহানুভূতিহীন বাজার। যদি না কমে তাহলে কষ্ট তো আগের মতোই থেকে যাবে এবং কষ্টের কোনো সীমা থাকবে না। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 4 মাসে গত বছর যেখানে 3184 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে, সেখানে এবার 9301 মেট্রিক টন খেজুর আমদানি করেছেন ব্যবসায়ীরা। কিন্তু ক্রেতাদের বাজারের অভিজ্ঞতা অসহনীয়। ছিল বাংলা খেজুর আর কি, যারা সবাই মানুষ খাইতো, ওই খেজুরটা এবছর হচ্ছে 200 টাকা, যেটা আমাদের 185 টাকা 90 টাকা কিনে আনতে হয়। তো ওটা ছিল গেছে বছর ছিল হচ্ছে 150 টাকা। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে রমজানের প্রয়োজনীয় পণ্য আমদানির এলসি স্থাপনে তথ্যে দেখা যায় দেশে পর্যাপ্ত মজুদ থাকায় ডাল, চিনি, পেঁয়াজ, রসুনে 11 থেকে 93% পর্যন্ত আমদানি হ্রাস পেয়েছে। অন্যদিকে চাহিদার তুলনায় 1 থেকে 36% আমদানি বেশি হয়েছে আদা, ছোলা ও ভোজ্য তেল। এরই মধ্যে বাজারে আমদানি খেজুর ঢুকেছে 192% বেশি। মজুদকৃত পণ্যগুলো ডিস্ট্রিবিউশন যদি যারা আমদানি করেছে তারা সঠিকভাবে করে ফেলে,
তবে আশা করি কোনো পণ্যের কোনো ঘাটতি থাকবে না। সরকারি দফতরের তথ্য বলছে, ট্রেড অ্যাসোসিয়েশনের অনুরোধে এবার খেজুর আমদানিতে শুল্ক 25% থেকে কমিয়ে 15% করে এনবিআর। অগ্রিম আয়কর 10% থেকে কমিয়ে আনা হয় 3%। আগাম করের 5% পুরোপুরি বাতিল হয়। ফলে বড় ধরনের মওকুফের পরও কৃত্রিম সংকট তৈরি করে বাজার অসহনীয় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারি সদিচ্ছার ব্যাপারটা সিন্ডিকেট যারা করে তারা জেনে গেছে এবং তারা সেই একত্রে থাকলেও সিন্ডিকেটের আচরণটা করবে না, এটা আমরা আশা করি। যদি করে তাহলে সরকার ব্যবস্থা নেবে, যথাযথ ব্যবস্থা নেবে এবং সেটা শক্ত ব্যবস্থা হবে। বাজার মনিটরিং এবার আরও জোরদার হচ্ছে জানিয়ে বাণিজ্য সচিব জানান, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তৈরি টিম তৎপর থাকবে বাজারে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আবারও তীব্র গ্যাস সংকটে শিল্প খাত, চাহিদার তুলনায় মিলছে অর্ধেকেরও কম। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি নতুন করে রফতানি আদেশ নেওয়া কমিয়ে দিচ্ছেন উদ্যোক্তারা। তিতাস বলছে, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণের কাজে তৈরি হয়েছে সংকট। মেরামত শেষ হলেও গ্যাসের লাইন পূর্ণ হতে সময় লাগবে আরও কিছুদিন। অর্থনৈতিক ধীরগতির এই সময়ে শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদদের। এস এম আরিফের রিপোর্ট। গ্যাস সংকটের তীব্রতার চিত্র তুলে ধরছেন দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল ও পোশাক প্রস্তুতকারক এনজেড টেক্স গ্রুপের কর্ণধার। জানান, প্রতিদিন 120 টন সুতা তৈরি, 2 লাখ মিটার কাপড় রং করার পাশাপাশি 2 লাখ মিটার ফিনিশড কাপড় তৈরি করে তার প্রতিষ্ঠান। এর জন্য প্রতিদিন গ্যাসের চাহিদা 10 পিএসআই দরকার হলেও মিলছে 4 থেকে 5 পিএসআই। এতে উৎপাদন কমেছে 15 থেকে 20%। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, এই জন্য আমরা গ্যাসের সাপ্লাই কিছুটা ত্রুটি পেয়েছি। এরপর আমাদের ইন্ডাস্ট্রিগুলো ঠিকমতো চালাতে পারছি না। তিতাস বা পেট্রোবাংলা যারা এর সাথে জড়িত, ওনারা জানে যে গ্যাস ছাড়া আমাদের ইন্ডাস্ট্রি এক মুহূর্তে চলতে পারে না। তাই ওনারাও নতুন সরকারের সাথে বসে যে গ্যাসের নিরবিচ্ছিন্ন সাপ্লাই আমাদেরকে নিশ্চিত করতে হবে, না হলে কিন্তু আমরা যেই পরিমাণ ড্যামেজ হয়েছি এবং যেই পরিমাণ সামনে আমাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তা বাধাগ্রস্ত হবে। সপ্তাহ দুয়েক ধরে কমতে কমতে গেল 16 ফেব্রুয়ারি গ্যাসের সরবরাহ নামে শূন্যের কোটায়। টানা 12 ঘন্টা কারখানা বন্ধ রাখায় বড় অঙ্কের আর্থিক ক্ষতি গুনতে হয়েছে বলে দাবি এই শিল্প উদ্যোক্তার। আমরা দেখেছি আমাদের গ্যাসের প্রেসার শূন্যের কোঠায় নেমে গেছে। আমার মতো ফ্যাক্টরি যদি একদিন বন্ধ থাকে তাহলে আমার প্রায় 5 কোটি টাকার মতো প্রোডাকশন বন্ধ হয়। শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ, বিতরণ ও সংযোগের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তিতাস বলছে, কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত ভাসমান 2 এলএনজি টার্মিনালের একটিতে মেরামতের কাজ চলায় ঘাটতি তৈরি হয়েছে সরবরাহে। যে ডিমান্ড সে তুলনায় কিন্তু এখনো তো সরবরাহ কম, টোটাল সরবরাহ। তাহলে কি হচ্ছে, আপনার ডিমান্ড বেশি আছে, আপনি সরবরাহ করছেন কম, তাহলে লাইন প্যাক করার মতো কোনো সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন না। সেটা কখন হয়, বন্ধের দিনে যখন শিল্প কারখানা কিছু বন্ধ থাকে, ডিমান্ডটা কমে আসে, তখন আস্তে আস্তে লাইন প্যাকটা হয়, প্রেশারটা হাই হয়, কাস্টমাররা ভালো গ্যাসটা পায়। ধাপে ধাপে গ্যাসের চাপ বাড়ানো হলেও চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত গ্যাসের লাইন পূর্ণ হতে সময় লাগবে আরও কয়েকদিন। ওয়ার্কিং ডেতে অলরেডি আমার ডিমান্ড ক্রিয়েট আছে, ডিমান্ড অলরেডি নিচ্ছে কাস্টমাররা, যাতে দেখা যাচ্ছে যে লাইন প্যাকটা হতে সমস্যা হচ্ছে বা লাইন প্যাকটা হতে সময় নিচ্ছে। এটা ডেফিনেটলি কয়েকদিন সময় লাগবে। ঘাটতি মোকাবিলায় প্রস্তুতি না রেখে টার্মিনাল রক্ষণাবেক্ষণের রুটিন ওয়ার্ক করাকে সমন্বয়হীনতার অভাব হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা, যার মাসুল গুনতে হচ্ছে ব্যবহারকারীদের। দুটো টার্মিনালের ব্যবস্থাপনা একটা বড় বিষয় এবং ব্যবস্থাপনাটা এমন যেটা আমার সাপ্লাই চেইনে অব্যবস্থাপনা তৈরি না করে তার দিকে সরকার ভালোভাবে। আরেকটা জিনিস হচ্ছে, এই দুটোর ক্ষেত্রে যদি প্রাপ্যতা নিশ্চিত করা না যায় তাহলে এর অতিরিক্ত এক্সটেনশন কিভাবে করা সম্ভব সেটাও কিন্তু রাষ্ট্রের অতীব জরুরি, যদি শিল্পকে আমরা সামনের দিক এগিয়ে নিতে চাই। পেট্রোবাংলার তথ্য, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 4200 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে ভাসমান 2 এলএনজি টার্মিনাল যোগান দেয় 1100 মিলিয়ন ঘনফুট। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। জামালপুরের রিপন মিয়া অটোরিকশা ছিনতাই করতে চালকের সঙ্গেই গড়ে তোলেন সখ্যতা। এরপর গভীর রাতে ভাড়ার কথা বলে চালক মোহাম্মদ সাগর ওরফে আপেলকে নিয়ে যান আখক্ষেতের পাশে। সেখানেই শ্বাসরোধ করে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যান। গায়েব করতে মরদেহ তুলে দেন শিয়ালের মুখে। গ্রেপ্তার এড়াতে রিপন ও লতিফ আলাদা জেলায় আত্মগোপন করে যান। পরে পটুয়াখালী ও নাটোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব।
গত 23 জানুয়ারি জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ এলাকার অটোরিকশা চালক মোহাম্মদ সাগর ওরফে আপেল যাত্রী নিয়ে বের হন গভীর রাতে। এরপর থেকেই নিখোঁজ তিনি। দেওয়ানগঞ্জ থানায় সাধারণ ডায়েরিও করে পরিবার। 3 দিন পর গ্রামের এক আখ খেতে মেলে আপেলের মরদেহ দেখার পর আতকে উঠে সবাই। স্টেশনের কথা কয়ে নিয়ে গেছে আপেল নিখোঁজ। নির্যাতন করছে, এরকম নাচ জীবন আমরা দেখি নাই। এমন নৃশংস দৃশ্য দেখার পর চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। স্থানীয় চোর ও ছিনতাইকারী রিপনকে সন্দেহ করে সবাই। রিপনও পালিয়ে যায় এলাকা থেকে। রিপনে ধরে নিয়ে এখন করছে, এটা না সে নিয়ে বাপ মা সবলে পলাইছে। এই বন এই আমাদের মদনচরে খাসি থেকে শুরু করি মেশিনের পাম্প মোটর যাবতীয় গরু বাছুর চুরি শেষ করে আছে বহুদিন ধরে। ঘটনার পর রিপন পালিয়ে ঢাকায় এসেছে এমন তথ্যে র‍্যাব 3-এর সহায়তা চায় পরিবার। পরে শুরু হয় অভিযান। জানা যায় রিপন প্রতি মুহূর্তে তার অবস্থান পরিবর্তন করছে। 3 থেকে 4 জেলায় অভিযানের পর পটুয়াখালীর দুমকিতে র‍্যাব 8-এর সহায়তায় গ্রেফতার হয় রিপন। জানা যায় হত্যায় জড়িত আরও একজন। পরে নাটোরে হয় র‍্যাব 5-এর সহায়তায় আরেক অভিযান। গ্রেফতার হয় রিপনের সহযোগী লতিফ। জট খুলে হত্যার রহস্যের। আমরা তাকে ট্রেস করতে শুরু করি। তখন দেখা গেল যে সে বিভিন্ন ডিস্ট্রিক্টে পালিয়ে বেড়াচ্ছে। সে আবার কোথাও পয়েন্টে গিয়ে স্থির হচ্ছে না, এক এক ডিস্ট্রিক্ট ঘুরে বেড়াচ্ছে। র‍্যাব 8-এর যৌথ এবং র‍্যাব 3-এর সাথে যৌথ অভিযানেই আমরা তাকে ওখান থেকে ধরতে পাই। র‍্যাব বলছে রিপন পেশাদার অপরাধী। পরিকল্পিতভাবে আপেলকে হত্যার ছক কষে, এজন্য আগে থেকেই আপেলের সাথে সখ্যতা তৈরি করে রিপন। পরিকল্পনা মতো সহযোগী লতিফকে নিয়ে 23 জানুয়ারি রেল স্টেশনে যাওয়ার কথা বলে আপেলের অটোরিকশা ভাড়া করে। পরে গ্রামের এক আখক্ষেতের পাশে নিয়ে যায়। এরপর সঙ্গে থাকা গামছা পেঁচিয়ে হত্যা করা হয় আপেলকে। মরদেহ আখক্ষেতে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা। অটোরিকশাটা ছিনতাই করা, এর জন্যই সে তাকে হত্যা করে। চুরি ছিনতাই করেই তার কাইন্ড অফ একটা পেশা বলা যায়। সে ভালো কোনো কাজের সাথে জড়িত না, এবং তার সাথে তার কিছু সাঙ্গপাঙ্গ এলাকায় আছে, তার ডেপুটি টাইপ। 2টি ছোট্ট শিশু আছে আপেলের। শিশুদের নিয়ে দিশেহারা তার স্ত্রী দৃষ্টান্তমূলক শাস্তি চায়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দখল, দূষণ আর আবর্জনায় মৃতপ্রায় চুয়াডাঙ্গার মাথাভাঙা নদী নাব্যতা হারিয়ে সরু খালে পরিণত হয়েছে। এতে নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। মাহফুজ মামুনের তথ্য ও আয়মান আহমেদ আনিসের ছবি নিয়ে রিপোর্ট। একসময়ের খরস্রোতা নদী দখল, দূষণে, আবর্জনার নালায় পরিণত হয়েছে। বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী মাথাভাঙা। ভারতের মুর্শিদাবাদ হয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার অংশে বয়ে গেছে নদীটি। ভরা যৌবনে স্বচ্ছ পানিতে ছলছল করত যে নদী, বর্তমানে দূষিত পানি, প্লাস্টিকের বোতল ও বর্জ্যে নষ্ট করছে পরিবেশ। নাব্য হারিয়ে দিন দিন বিলীন হচ্ছে নদীর জীববৈচিত্র্য। আগে মেলা পানি ছিল, নদীতে নৌকা টোকা চলতো, লঞ্চ চলতো, হাজার মনের ট্রলার আসতো, মাল নিয়ে আসতো, এই জায়গায় নোংর করতো। এখন অনেকেই ময়লা নিয়ে দেখে বাসার ময়লা ওই নদীর কুনায় ফেলে। চুয়াডাঙ্গা পৌরসভার ময়লা এমন ভাবে ফেলা হয়, এই নদীটা যে অবস্থা, মানে নদীর ধারেও এখন পরিবেশ নেই আসার, আর দুনিয়ার দুর্গন্ধ। অভিযোগ উঠেছে একটি চক্র নদীতে বাঁধ ও বাঁশের বেড়া দিয়ে চাষ করছে মাছ। এতে বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ। এছাড়া দুই পাড়ের শত শত বিঘা জমি দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। নদীর পাড়ে নির্মাণ করা হয়েছে নানা স্থাপনা। এই নদী শুধুমাত্র চুয়াডাঙ্গা নয়, এই অঞ্চলের প্রাণ প্রকৃতি বলেই আমরা বিশ্বাস করি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে কিছু সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান এই নদীটিকে যেমন দখল করছে তেমন দূষণও করছে। বিশেষ করে চুয়াডাঙ্গা পৌরসভা এই মাথাভাঙা নদী দূষণের পেছনে অন্যতম দায়ী। যে সমস্ত ব্যক্তি এই দখল, দূষণ এবং এই পানি ড্রেনের যে ময়লা মলমূত্রতে ছাড়ছে, তাদেরকে এখনই আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচারের ব্যবস্থা করতে হবে। তা আমরা চাই যে এই নদীটা আবার নতুন করে খনন করা হোক, পরিষ্কার রাখা হোক, তাতে পরিবেশটাও ঠিক থাকে। নদীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মাথাভাঙা নদী খনন এবং পানি ধরে রাখার জন্য আমাদের একটি স্টাডি প্রকল্প চলমান আছে। প্রকল্পটি অনুমোদন লাভ করলে স্টাডি প্রাপ্তির সাপেক্ষে আমরা একটি প্রকল্প গ্রহণ করতে পারবে। ভারত বাংলাদেশ অংশ মিলিয়ে 135 কিলোমিটার দৈর্ঘ্য মাথাভাঙা নদী। এর মধ্যে 75 কিলোমিটার অংশ পড়েছে চুয়াডাঙ্গায়। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। সাতক্ষীরায় চিংড়ির মৌসুমের শুরুতে রেনুর দাম বেশি থাকায় বিপাকে চাষিরা। পরীক্ষা ছাড়াই বেশিরভাগ রেনু ঘেরে ছাড়ার আগেই মারা যাচ্ছে বলে অভিযোগ চাষিদের। এরিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে করিম সুপার মার্কেটে আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। সরাসরি যুক্ত হব তার সাথে।
আমি এখন আছি সাতক্ষীরার করিম সুপার মার্কেটে। এখানে এখন চিংড়ি রেণুর হাট বসেছে। চিংড়ি রেণু আসছে সেই সুদূর কক্সবাজার থেকে। সকাল থেকেই এখানে ঘের মালিকদের সমাগম ঘটেছে। এই ঘের মালিকরা বলছে আমাদেরকে যে তারা এই মাছ জীবাণুমুক্ত কিনা এটি তারা জানে না। তারা আল্লাহ ভরসা বলেই ঘিরে ছাড়ছে। জীবাণুমুক্ত মাছ নেওয়ার দাবি তাদের। তারা বারবার তাগিদ দিয়েছে, বারবার আবেদন করেছে সরকারের কাছে তারা এই জীবাণুমুক্ত পরীক্ষা করেই যেন ঘিরে ছাড়তে পারে। কিন্তু এই মৎস্য ঘেরে মাছ ছাড়ার পরে কিছু মাছ ছটফট করে মারা যায়, কিছু মাছ হয়তো বা বাঁচে, কিন্তু অনেক সময় তারা টেকে না। প্রতি বছরই তারা লোকসান গুনতে হয় বলে অভিযোগ ঘের মালিকদের। তার উপরে এই যখন সরবরাহ কম থাকে চিংড়ি রেণুর, তখন মাছের দাম অটোমেটিকই বেড়ে যায় বলে অভিযোগ ঘের মালিকদের। এই ঘের মালিকরা চায় যে সাতক্ষীরার যে মৎস্য অফিসার আছে সেই মৎস্য অফিসার বা মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রতিটি হ্যাচারির রেণুই যেন জীবাণুমুক্ত কিনা তা পরীক্ষা করে দেখার আবেদন তাদের, দাবি তাদের। তারা প্রতি বছর এই মৎস্য চাষ করে লস খেতে খেতে আর দেয়ালে পিঠ থেকে গেছে বলে আমাদেরকে জানিয়েছে। তারা জানিয়েছে এটি একটি রপ্তানিযোগ্য চিংড়ি চাষ, রপ্তানিযোগ্য একটি পণ্য। এই রপ্তানি করে বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হয় এই সাতক্ষীরার চিংড়ি থেকে। তাহলে আমাদের সাতক্ষীরায় 68,000 হেক্টর জমিতে এবার লক্ষ্যমাত্রা রয়েছে 40,000 মেট্রিক টন চিংড়ির। এই ছিল চিংড়ি রেণুর উপর সর্বশেষ। যুক্ত ছিলাম সাতক্ষীরা থেকে। গত প্রায় 2 মাস ধরে কাঁচা পাটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে খুলনা অঞ্চলের ইজারা দেয়া ও বেসরকারি পাট করে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান পাট পণ্য উৎপাদন বন্ধ করে দিয়েছে। এতে একদিকে যেমন কাজ হারানোর আশঙ্কায় কয়েক হাজার শ্রমিক, অন্যদিকে আর্থিক লোকসানে মিলগুলো বন্ধ হওয়ার উপক্রম প্রায়। ন্যামুর হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার দৌলতপুর জুট মিল প্রায় 1.5 মাস ধরে এখানকার শ্রমিকরা কর্মহীন সময় কাটান। কাঁচা পাট না থাকায় উৎপাদন করতে পারছে না মিলটি। ইজারা নেয়া এ রাষ্ট্রায়ত্ত মিলটির মতো একই অবস্থা খুলনা অঞ্চলের অন্তত 1 ডজন মিলের। কোনোটিতে সীমিত আকারে কাজ চললেও অধিকাংশের চাকাই বন্ধ। এমন অবস্থায় শ্রমিকরা রয়েছেন কাজ হারানোর শঙ্কায়। 1 থেকে 1.5 মাস আমরা বসে আছি, আমাদের কাজ নাই। সামনে মাহে রমজান আইছে, এখনো আমাদের ভবিষ্যৎ অন্ধকারে পড়ে আছে। এই পাট ক্রয় করে বর্তমান যে বিক্রয় দর, সেই বিক্রয় দরের সাথে মিলিয়ে এই মিল চালার কোনো আশঙ্কা নেই। তারা প্রতিমন পাট 3,200 টাকা দরে কিনলেও এখন কিনতে হচ্ছে 5,200 টাকা দরে। এতে বেড়েছে উৎপাদন খরচ। অন্যদিকে পণ্যের মূল্য না বাড়ায় উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন তারা। যে হারে পাটের দাম বাড়ছে সে হারে আমরা বিক্রি করতে পারতেছি না, তো ডিস্টেন্সটা অনেক হয়ে গেছে। দাম বৃদ্ধির কারণ হিসেবে কেউ কেউ কাঁচা পাট উৎপাদন কম হওয়ার কথা বললেও কৃষি বিভাগের তথ্য বলছে গত 2 বছরে বিভাগের 10 জেলায় প্রায় একই পরিমাণ পাট উৎপাদন হয়েছে। সেক্ষেত্রে মিল মালিকদের অভিযোগ, ব্যবসায়ীদের অনেকেই পাট মজুত করে সিন্ডিকেট করায় দাম বৃদ্ধি পাচ্ছে। সংকট সমাধানে নতুন সরকারের কাছে দাম নিয়ন্ত্রণ, ভর্তুকি সহ নানা দাবি মিলারদের। মিলের প্রোডাকশন ক্যাপাসিটি আমার 150 টন, আমি কোনো মতে 20 টন 25 টন চালাচ্ছি। এটা এক দিক থেকে যেমন আমার ব্যাংক আমার উপর চাপ হলো, ব্যাংকের আমার দায় বাড়ছে এবং দেশের অর্থনীতিতে, আমাদের ইকোনমিতেও কিন্তু বড় ধরনের প্রভাব ফেলছে। এদিকে বাজার সহনীয় করতে নিয়মিত তদারকির পাশাপাশি অন্যান্য পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে পাট অধিদপ্তর। যেসব ব্যবসায়ী বিনা লাইসেন্সে পাট মজুদ রাখছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের কার্যক্রম এভাবে চলমান থাকবে যাতে ভবিষ্যতে পাটের বাজারটা সহনীয় পর্যায়ে থাকে। খুলনা অঞ্চলে মোট 20টি পাটকল রয়েছে। এসব কারখানায় প্রতি মাসে গড়ে 25,000 মেট্রিক টন পাট পণ্য উৎপাদিত হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় ওয়াশিংটন তেহরানের বৈঠক শেষ হতে না হতেই মধ্যপ্রাচ্যে যৌথভাবে সামরিক মহড়া শুরু করেছে ইরান ও রাশিয়া।
ওমান সাগর ও ভারত মহাসাগরে এই মহড়ার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই বৈরী সম্পর্ক ঠিক করতে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। আগামী 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কার্যক্রম বন্ধ রাখার বিষয়েও সাড়া দিয়েছে দেশটি। এমনটাই জানিয়েছেন মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে দ্বন্দ্বে মিত্র রাশিয়াকে বরাবরই পাশে পেয়েছে ইরান। এবার মার্কিন প্রশাসনের সঙ্গে সমঝোতায় আসতে আবারও মিত্র মস্কোকে বেছে নিয়েছে তেহরান। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে তেহরান ওয়াশিংটন পরোক্ষ আলোচনার পর ইরান 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বিপরীতে যুক্তরাষ্ট্রের সামনে বড় ধরনের বাণিজ্য চুক্তির শর্ত রেখেছে খামেনি প্রশাসন। প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ায় পাঠানো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে অন্তত 12টি বোমা বানানো সম্ভব। এর আগেও 2015 সালে প্রায় 11,000 কেজি ইউরেনিয়াম মস্কোতে পাঠিয়েছিল তেহরান। এদিকে জেনেভায় ইরান যুক্তরাষ্ট্র আলোচনা শেষ হওয়ার পরেই মস্কোকে নিয়ে যৌথ সামরিক মহড়া শুরু করছে তেহরান। ইরানি বার্তা সংস্থা ISN এর বরাত দিয়ে বার্তা সংস্থা AFP জানিয়েছে, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগরে ইরান ও রাশিয়ার যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হবে। বন্দর আব্বাসে ইরানের সেনা ও নৌবাহিনীর যৌথ মহড়াও হবে। সামুদ্রিক হুমকি মোকাবিলা ও নিজেদের নিরাপত্তায় যৌথ পদক্ষেপের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পবিত্র রমজান মাসেও গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা। দখলদার বাহিনীর হামলায় উপত্যকায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য করতে শান্তি পরিষদকে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে হামাস। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি আগ্রাসন। অঞ্চলটিতে অভিযান চালিয়ে একের পর এক গুড়িয়ে দেওয়া হচ্ছে বসতঘর। অধিকৃত পশ্চিম তীরে নতুন করে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জেনিনের কাছে সিলাত আল হারিথিয়া গ্রামে অভিযান চালায় IDF। সেখানে হামাসের এক সদস্যের বাড়ি শক্তিশালী বিস্ফোরক দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন আবাসিক ভবনে চালানো হয় তল্লাশি। এদিকে গাজা উপত্যকায় বুধবারও অব্যাহত ছিল ইসরায়েলি ড্রোন হামলা ও গোলাবর্ষণ। গাজার উত্তরাঞ্চলে ধ্বংস হয়ে যাওয়া নিজের বাড়ির অবস্থা দেখতে যাওয়ার পথে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে এক শিশু। এছাড়া খান ইউনিসের বানি সুহেইলা এলাকায় গুলিতে প্রাণ গেছে এক যুবকের। গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলেও দখলদার বাহিনীর হামলায় আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। ইসরায়েলি হামলার চেয়েও ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে গাজার বর্তমান চিকিৎসা ব্যবস্থা। উপত্যকার 18,500 মুমূর্ষ রোগী জরুরি ভিত্তিতে বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার অপেক্ষায় থাকলেও গত 2.5 সপ্তাহে রাফা ক্রসিং দিয়ে মাত্র 260 জনকে বের হওয়ার অনুমতি দিয়েছে ইসরায়েল। এদিকে ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অফ পিসের প্রথম সম্মেলনকে ঘিরে সরব হয়েছে হামাস। সংগঠনটির মুখপাত্র হাজেম কাশেম এক বিবৃতিতে বোর্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন অবিলম্বে ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে বাধ্য করে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়েছেন মুসলমানরা। ইন্দোনেশিয়া, পাকিস্তানে প্রথম তারাবিতে অংশ নেন লাখো মানুষ, দোয়া করেন বিশ্ব শান্তির জন্য। অন্যদিকে গাজা ও ইরাকে প্রথম রোজা শেষে ইফতার করেছেন মুসলমানরা। ইন্দোনেশিয়ার জাকার্তায় দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদ ইস্তিকলালে বুধবার রাতে তিল ধারণের জায়গা ছিল না। ধর্মপ্রাণ হাজারো মুসল্লি এখানে প্রথম তারাবির নামাজে অংশ নেন, দোয়া করেন নিজ দেশ ও বিশ্ব শান্তির জন্য। পাকিস্তানের আকাশে বুধবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পরপরই করাচি, লাহোর ও ইসলামাবাদের বড় বড় মসজিদে মুসল্লিরা ভিড় করতে শুরু করেন। লাখ লাখ মানুষ এদিন প্রথম তারাবির নামাজে শরিক হন। নামাজ শেষ হওয়ার পর বাজারগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। রমজান ঘিরে আবেগঘন পরিবেশ ছিল ইরাকের মসুলে। 2017 সালে আইএসের সাথে যুদ্ধের সময় ধ্বংস হওয়া আল নুরি মসজিদে দীর্ঘ 9 বছর পর প্রথমবার ইফতার ও তারাবিহ আয়োজিত হয়েছে। এদিন রাজধানী বাগদাদেও বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা, পরে সবাই মিলে ইফতার করেন। পবিত্র রমজানের প্রথম দিন ধ্বংসস্তূপের মাঝেই ইফতার করেছেন গাজার ফিলিস্তিনিরাও। গাজা সিটির বিধ্বস্ত ভবনের সামনে দীর্ঘ টেবিল সাজিয়ে পরিবারগুলো একসঙ্গে ইফতার করে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আইন শৃঙ্খলার উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণ করে শান্তি ফেরানো এই সরকারের প্রধান অগ্রাধিকার। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। অনিয়মের সব সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি।
রাজধানীর হাজারীবাগে ঝুটের গোডাউনের নিয়ন্ত্রণে আগুন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত, ধারণা ফায়ার সার্ভিসের বিপুল ক্ষয়ক্ষতির শঙ্কা। এবং শুরু হলো সিয়াম সাধনার মাস, স্রষ্টার সান্নিধ্য লাভের আশায় সংযম ইবাদতে মশগুল মুসল্লিরা। রমজান উপলক্ষে সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ছুটি ঘোষণা। এই ছিল সকালের সময়, এরপর দেখবেন আন্তর্জাতিক সময়ে, সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ মেজবা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।